আসসালামু আলাইকুম। একাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আমি গত ক্লাসে তোমাদের সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা এবং সৃজনশীল এবং প্রশ্নের উত্তর বাড়িতে লিখে এবং পাঠানোর জন্য তোমাদেরকে কাজটা দিয়েছি। আজকের ক্লাসে আমি তোমাদের সাথে গণিত শাসন এর প্রথম পত্রের প্রথম অধ্যায়ের জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে আলোচনা করছি। জ্ঞানমূলক আমি প্রথমেই বলি, এই অধ্যায়টি শেষে আমরা কি জানতে পারলাম তার জন্য শেষে আমাদের বেশ কিছু প্রশ্ন দেওয়া আছে, সেই প্রশ্নগুলোর কথা আমি শুরুতে বলি। সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে 20টি, জ্ঞানমূলক প্রশ্ন দেওয়া আছে 80টি এবং 80টিরই উত্তর দেওয়া আছে। অনুধাবনমূলক প্রশ্ন দেওয়া আছে 28টি এবং 28টি প্রশ্নেরই উত্তর দেওয়া আছে এবং বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া আছে এবং সাথে উত্তর দেওয়া আছে, অর্থাৎ 78টি। এই অধ্যায়ে শেষে আমরা শুধুমাত্র ক্লাস করে আমরা নিজেকে মূল্যায়ন করতে পারিনি, নিজেকে যাচাই করতে পারিনি, তাই মনে হলো যে তোমাদের শ্রেণীকক্ষে যেভাবে পরীক্ষা নেওয়া যেত ওইভাবে আমরা পরীক্ষা নিতে পারবো না। তবে তোমাদের এই প্রশ্নগুলো তোমরা নিজেরা যদি পড়ো, এই প্রশ্নগুলো তোমাদের বই থেকে নিজেরা পড়বে, কারণ হচ্ছে ক্লাস করা আর পরীক্ষায় ভালো রেজাল্ট করা দুটি জিনিস এক নয়। ক্লাস করেছো কিন্তু পড়োনি, পরীক্ষায় ভালো উত্তর লেখা সম্ভব নয়। তাই তোমাদেরকে আমি এই প্রশ্নগুলোর উত্তর দেওয়া আছে অনেকগুলোরই, যেগুলো দেওয়া নেই সৃজনশীল সেগুলো নিজে থেকে তৈরি করার জন্য চেষ্টা করবে। তোমাদের এই সৃজনশীল প্রশ্ন এখানে আমি বলছি, তারপরে জ্ঞানমূলক প্রশ্ন। এখন জ্ঞানমূলক প্রশ্নগুলো সম্পর্কিত বিষয় তোমাদের 80টি প্রশ্ন এখানে জ্ঞানমূলক দেওয়া আছে। তোমরা যদি দেখি এরকম একটি প্রশ্ন থাকে যে সিভিক্স শব্দের অর্থ কি, তোমরা যদি লিখো পৌরনীতি, উত্তরটি কি সঠিক হবে? উত্তরটি কিন্তু সঠিক হলেও পরিপূর্ণভাবে নয়। সিভিক্স শব্দের বাংলা অর্থ বা ইংরেজি সিভিক্স শব্দের বাংলা অর্থ পৌরনীতি, উত্তরটি এভাবে লিখতে হবে। যদি তোমরা লেখো যে এরকমই, যেমন সিভিস ও সিভিটাস শব্দের অর্থ কি, যদি এখন তোমরা উত্তর করো সিভিস শব্দের অর্থ নাগরিক ও সিভিটাস শব্দের অর্থ নগর রাষ্ট্র, তবে তাহলে উত্তরটি সঠিক। আশা করি তোমাদের প্রশ্ন কিভাবে লিখতে হয় সেই বিষয়টি এবং তোমরা বেশ ভালো করেই জানো, তারপরে একটু স্মরণ করে দিচ্ছি। তদ্রূপ তোমাদের এরকম 80টি প্রশ্ন থেকে আমি কিছুটা পরীক্ষা নেওয়ার জন্য অল্প কিছু প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরছি। তোমরা পড়বে 80টি, পরীক্ষা হিসেবে তোমাদের জন্য থাকছে এখান থেকে 10টি। যেমন জ্ঞানমূলক, সুশাসন কি, পৌরনীতি কোন ধরনের বিজ্ঞান, সিভিটাস শব্দের উৎপত্তিগত অর্থ কি, বর্তমানের রাষ্ট্রগুলো কিরূপ, দি ফিলোসফি অফ সিটিজেনশিপ গ্রন্থটির লেখক কে, জবাবদিহিতা কি, দি রিপাবলিক গ্রন্থটির লেখক কে, ইংরেজি গভর্নেন্স শব্দটির উৎপত্তি কোন শব্দ থেকে, পলিটিক্স ও পলিস শব্দের অর্থ কি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কি। তাহলে এগুলো হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন। 80টি পড়বে, ওখান থেকে এই কয়েকটি প্রশ্নের উত্তর খাতায় লিখবে। খাতায় লিখে সেই লেখার ছবি তুলে ইমো বা মেসেঞ্জারে আমাকে পাঠালে সেটি আমি দেখে তোমাদেরকে উত্তর
এর জন্য সঠিক উত্তরের জন্য নাম্বার এবং যে জায়গায় ভুল সেটা চিহ্নিত করে পরবর্তী ক্লাসে তোমাদেরকে জানাই দেওয়ার সুযোগ থাকবে। তাহলে এগুলোর উত্তর তোমরা লিখে জমা দিবে আগামী ক্লাস সোমবারের পূর্বে। এখন কিভাবে দিবে এইটা হয়তো তোমরা পাবে। আচ্ছা, তোমরা পাঠাইলে এটা পাবে। আমি পরে নাম্বারগুলো সংরক্ষণ করে তোমাদেরকে তখন হয়তোবা ক্লাসের মাধ্যমে নাম্বারগুলো হয়তোবা ধারাবাহিকভাবে দিয়ে দিব, আর পরবর্তীতে তোমাদের নাম্বারগুলো যার লেখা তাকে জানিয়েও দেওয়া হবে। সেটা কিভাবে, ক্লাসে তোমার যদি তোমরা এই খাতার মধ্যে যেটা উত্তর করছো তার উপর যদি নাম, যদি তোমাদের রোল সম্ভব হয় তবে তাহলে দিবে, আর না হয় যে প্রতিষ্ঠান থেকে এখানে এসে ভর্তি হয়েছো সেন্ট ম্যারেজে সেই প্রতিষ্ঠানটির নাম লিখে দিলে আমি পরবর্তীতে তোমাদেরকে আইডেন্টিফাই করে নিব। অনুরূপভাবে আমি অনুধাবনমূলক প্রশ্ন, কারণ তোমাদের বই দেওয়া আছে 28টি, এই 28টি তোমরা পড়বে এবং উত্তর করবে। কারণ হচ্ছে যে জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নের উত্তর তোমরা মুখস্থ করতে হবে, কারণ তোমাদের উদ্দীপকের সাথে এই জ্ঞান এবং অনুধাবনের কোনো সাদৃশ্য থাকে না। 28টি থেকে তোমাদের পরীক্ষার জন্য আমি 5টি প্রশ্ন বাছাই করেছি, সবগুলো পড়ে এই 5টির উত্তর দিবে। পরিণতি বলতে কি বোঝো, জবাবদিহিতা বলতে কি বোঝায়, পরিণতি ও অর্থনীতির সম্পর্ক লিখো, পরিণতি ও অর্থনীতি পরস্পর নির্ভরশীল ব্যাখ্যা করো, পরিণতি ও নীতিশাস্ত্র পরস্পর পরিপূরক ব্যাখ্যা করো। আমি তোমাদের এখন একটা অনুধাবনমূলক প্রশ্ন এর উত্তর সম্পর্কে তোমাদেরকে ধারণা দিচ্ছি। পরিণতিকে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বলা হয় কেন? এই প্রশ্নটির উত্তর আমি তোমাদের অনুধাবনমূলকের ক্ষেত্রে দিচ্ছি, তাহলে বোঝার চেষ্টা করতে হবে। আমাদের এখানে 2 নম্বর থাকবে, একটা হচ্ছে জ্ঞান আর একটা হচ্ছে অনুধাবন, 1 + 1, তবে তাহলে এই 2 হবে। এখন এখানে হচ্ছে পরিণতিকে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বলা হয় কেন, এটা সম্পর্কে আমরা ধারণা রাখি। নাগরিকের অধিকার, কর্তব্য এবং নাগরিকের স্থানীয়, জাতীয় এবং আন্তর্জাতিক রূপ, নাগরিকের এবং হচ্ছে কি নাগরিকতা অর্জন, সুনাগরিক হওয়ার পদ্ধতি এবং নাগরিকত্ব এবং লাভের এবং পদ্ধতি এবং নাগরিকতা এবং বিলোপের হচ্ছে যে কারণ, এবং নাগরিক অধিকার এবং কর্তব্য সম্পর্কে সচেতন হয়ে সমাজে এবং কি কি ভূমিকা পালন করতে পারে, একজন নাগরিক কিভাবে জাতীয় থেকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে পারে, এই বিষয়গুলো এবং পরিণতি এবং সুশাসন পাঠের মাধ্যমে জানতে পারা যায়। এই পরিণতি ও সুশাসন পাঠের মাধ্যমে জানতে পারার কারণে এই পরিণতি এবং সুশাসনকে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বলা হয়ে থাকে। এভাবে তোমরা হচ্ছে যে পরিপূর্ণভাবে উত্তর দেওয়ার চেষ্টা করবে। তোমরা অবশ্যই 1 লাইন 2 লাইন লিখবে না, যদি সংজ্ঞা চাওয়া হয় সেটা কারো যদি হয় তবে তাহলে সেটি, যেমন এই ওয়াইড এর সংজ্ঞাটি লিখো, তবে তাহলে এটা যা আছে তাই লিখতে হবে। আর তা না হলে তোমরা এই 2 নম্বরের জন্য জ্ঞান এবং অনুধাবন এবং বজায় রেখে 5 থেকে 7 লাইন তোমরা লেখার চেষ্টা করবে। কারণ হচ্ছে 5 থেকে 7 লাইন না হলে তোমরা এখান থেকে 2 পাওয়া তোমাদের জন্য এবং সব বিষয়গুলো তুলে ধরে 2 পাওয়া কষ্ট হয়ে যাবে। তাই তোমরা একটা পরীক্ষা দাও, তোমাদেরকে যাচাই করার জন্য চেষ্টা করি, তোমাদের ভুল ত্রুটি থাকলে সেগুলো সংশোধন করার জন্য চেষ্টা করব। কারণ আমাদের করোনা পরিস্থিতি এরূপ থাকলে আমাদের লেখাপড়া এগিয়ে নিয়ে যেতে হবে, সেই এবং চিন্তা মাথায় রেখে আমরা এই মূল্যায়নের পদ্ধতিতে যাচ্ছি। মূল্যায়ন পদ্ধতি শেষ করে আমরা দ্বিতীয় অধ্যায় শুরু করব। তোমরা যারা ক্লাস নিয়মিত দেখছো তারা সবাই এভাবে উত্তর করে পাঠাবে, তোমাদের বান্ধবীদেরকে উত্তর করার জন্য তোমরা সহযোগিতা করবে এবং ক্লাসের প্রতি আগ্রহী হওয়ার জন্য তাদেরকে পরামর্শ দিবে। শুধুমাত্র বাড়িতে বসে থাকলে এবং পড়াশোনা থেকে দূরে সরে থাকলে সময় শেষ হয়ে যাবে, পরীক্ষা কাছে চলে আসবে, তখন হায় হায় বলা ছাড়া কিছুই উপায় থাকবে না। তাই সবাইকে আহ্বান জানাই, তোমরা ভালো পড়াশোনা করো এবং পরীক্ষার এই প্রশ্নের উত্তরগুলো দাও।
তোমাদের এই কথা বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।